সবাইকে নমস্কার। স্পেশালি ফিজিক্সে যারা এএনএম জিএনএম কোচিং পড়ছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা হচ্ছে জীববিদ্যা এবং মানব কল্যাণ ক্লাস 9-এর টপিকের উপরে বেস করে তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্যই এই ভিডিওটা বানানো। তোমরা ধীরে সুস্থে দেখবে এবং এখান থেকে আশা করি কিছুটা হলেও এএনএম জিএনএম আমরা যথেষ্ট নম্বর পেতে পারি। তো আমরা দেখে নিই টপিকটা। তো টপিকের শুরুতেই যখন দেখি, এটা হচ্ছে তোমাদের জন্য একটা ধারণা। এটা জানা থাকলে তোমার টপিকের উপরে বেস তৈরি হয়ে যায়। আমরা নিজের মতো করে আমি ভিডিও বানাচ্ছি, তোমরা কিন্তু কোনো জায়গায় প্রবলেম হলে বা দ্বিতীয়বার যদি শুনতে চাও, এটা পজ করে ভিডিও পজ করে আবার হচ্ছে রিস্টার্ট করতে পারো। তো দেখো এর টপিকের ধারণার দিকে যায়। প্রথমে দেখবা, তো অ্যান্টিজেন বলতে কি বুঝি আমরা? অ্যান্টিজেন বলতে হচ্ছে বাহ্যিক পদার্থ যারা নাকি রোগ সৃষ্টি করে। মনে রাখবে, দেহের বাইরের পদার্থ দেহে প্রবেশ করবে এবং রোগ সৃষ্টি করবে, এরকমই লেখা হয়েছে। বাহ্যিক পদার্থ যারা দেহে রোগ সৃষ্টি করে, তো এটাকে আমরা দেখি, এটাকে আমরা অ্যান্টিজেন হিসেবে ধরছি, যারা জীবাণু হিসেবেও ধরতে পারে, যারা বডিতে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। তো অ্যান্টিজেন বা জীবাণু হচ্ছে বডিতে প্রবেশ করলো, আমি ধরলাম বডিতে প্রবেশ করছে। বডিতে প্রবেশ করার সাথে সাথে কি হয়, ম্যাক্রোফাজ নামক একটা হচ্ছে ব্লাডে থাকে। এই ম্যাক্রোফাজ কি করে, অ্যান্টিজেনকে দেখতে পেলে ম্যাক্রোফাজ এটা বুঝে যায় এই যে বডিতে যে অ্যান্টিজেন বা জীবাণু প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে এই ম্যাক্রোফাজ কি করে, একে হচ্ছে ধরে নেয়। মানে এই যে বডিতে যে অ্যান্টিজেন প্রবেশ করেছে, ম্যাক্রোফাজ বুঝতে পারে। ম্যাক্রোফাজ কি করে, অ্যান্টিজেন যে বডিতে প্রবেশ করেছে এই সংকেত বা সিগন্যাল হচ্ছে কি করে টি সেলের কাছে নিয়ে আসে। টি সেল যখনই এই সংকেত পেয়ে যায় যে জীবাণু বডিতে প্রবেশ করেছে, তখন কি হয়, টি সেল বিভাজিত হয়। কিরকম টি সেল বিভাজিত হয়, যেমন প্রথম লিখেছি হচ্ছে টিএইচ মানে হেল্পার টি কোষ, সেকেন্ড টিএম এটা হচ্ছে মেমোরি টি কোষ, আমরা জানি এটা হচ্ছে মেমোরি টি কোষ। তারপরে হচ্ছে টিসি মানে হচ্ছে সাইটোটক্সিক টি কোষ। তারপরে হচ্ছে টিএস সাপ্রেসর টি কোষ, মনে রাখতে হবে। তো প্রথম টি কোষ যেটা আমি হচ্ছে রেড মার্কিং করেছি এখানে, খুবই গুরুত্বপূর্ণ এটা টি। যখন এই টি সেল বিভাজিত হয়, টিএইচ ও সাথে সাথে তৈরি হয়ে যায়। টিএইচ বা হেল্পার টি কোষ কি করে দেখো, হেল্পার টি কোষ বি কোষকে উত্তেজিত করে দিবে। বি কোষ বিভাজিত হয়ে ভেঙে গিয়ে একটা হচ্ছে মেমোরি বি কোষ আর একটা হচ্ছে প্লাজমা বি কোষ তৈরি করে। আর প্লাজমা বি কোষ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কি করে, অ্যান্টিবডি হচ্ছে জীবাণুকে হচ্ছে আলটিমেটলি ধ্বংস করে, জীবাণুর সাথে যুক্ত হয়। এটা হচ্ছে টোটাল একটা ধারণা, টপিকের একটা ধারণা। এটা তোমাকে জানতেই হবে, কারণ এই টপিকে ঢুকতে গেলে, অনাক্রমতা সম্বন্ধে জানতে গেলে তোমাকে কিন্তু এই জিনিস হচ্ছে জানতে হবে। তো এরপর কি হয়, তো মনে করো এই জীবাণু স্টার মার্ক দিয়ে দেখিয়েছি, এই জীবাণু আমার বডিতে ঢুকছে। টোটাল সিস্টেমটা বেড়ে উঠতে বা হচ্ছে টোটাল সিস্টেম জাগ্রত হতে আমার বডিতে আমি ধরলাম 5 মিনিট সময় লাগছে। তাহলে এটাকেই বলছি আমার বডিতে ইমিউনিটি তৈরি হতে টোটাল 5 মিনিট সময় লেগেছে। তো এই জীবাণু হুবহু তোমার বডিতে ঢুকেছে। এই জীবাণুর প্রবেশ করার পর তোমার বডিতে এই সিস্টেম তৈরি হতে টোটাল হচ্ছে আমি ধরলাম 10 মিনিট সময় লাগলো। তাহলে হচ্ছে তোমার ক্ষেত্রে ইমিউনিটি একটু দুর্বল আছে, কারণ একই জীবাণু আমার বডিতে ঢুকছে, তখন এই সিস্টেম তৈরি হতে 5 মিনিট সময় লাগছে। একই জীবাণু তোমার বডিতে ঢুকছে, সেটা হচ্ছে তোমার বডিতে এই সিস্টেম তৈরি হতে টোটাল হচ্ছে 10 মিনিট সময় লাগছে। তার মানে আমার থেকে তোমার বডি হচ্ছে ইমিউনিটি দুর্বল আছে বা অনাক্রমতা দুর্বল আছে। তো এটা তো আমি বলে দিলাম, অনাক্রমতা বলতে দুই প্রকারের, কোষ ভিত্তিক অনাক্রমতা, এটাকে সেল মিডিয়েটেড অনাক্রমতা কার দ্বারা হয়, টি কোষ দ্বারা হয়। আর রস ভিত্তিক অনাক্রমতা বি কোষ দ্বারা হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তো আমরা যদি এখানে যদি দেখি না, তাহলে কোষ ভিত্তিক কোনগুলো আর রস ভিত্তিক কোনগুলো, এই যে অ্যান্টিজেন বা জীবাণু বডিতে প্রবেশ করলো, ম্যাক্রোফাজ একে ডিটেক্ট করলো, তারপরে সিগন্যাল টি কোষের কাছে নিয়ে এলো, টি কোষ তারপরে হচ্ছে বিভাজিত হয়ে গেল, এই পর্যন্ত। এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল হচ্ছে সাইকেলকে আমরা কোষ ভিত্তিক অনাক্রমতা বলি।
আর এখান থেকে টিএইচ দ্বারা বি কোষের উত্তেজিত হওয়া, বি কোষের বিভাজিত হওয়া, তারপরে প্লাজমা বি আর মেমোরি বিতে বিভাজিত হওয়া, আর প্লাজমা বি থেকে অ্যান্টিবডি তৈরি, এগুলো হচ্ছে আমাদের রস ভিত্তিক অনাক্রমতা। নেক্সট পরের স্লাইডে চলে যায়। তো অ্যান্টিবডিটা দেখি, বডিতে যে অ্যান্টিজেন প্রবেশের পরে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি কি রকম, এরকম অ্যামাইনো অ্যাসিড দ্বারা হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। কারণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই যে আমি দেখিয়েছি 5টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা প্রোটিন চেন তৈরি করে, এটা হচ্ছে একটা চেন, প্রোটিনের চেন, এটাকে আমরা হচ্ছে প্রোটিন বলছি। আমরা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন চেন তৈরি করে, এই প্রোটিন দ্বারাই কিন্তু অ্যান্টিবডি ওয়াই আকৃতির তৈরি হয়। আমরা দেখি এরকম, আমি যেমন এখানে দেখিয়েছি 1 2 3 4 5টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা এই প্রোটিন হচ্ছে এরকম তৈরি হয়েছে। তো এখানে দেখি এই যে একটা প্রোটিনের শৃঙ্খল, এখানে লিখেছি 400টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। এটা একটা শৃঙ্খল, এটাও 400টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। এটা হচ্ছে 200টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়, এটাও 200টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। তার মানে অ্যান্টিবডিতে টোটাল 4টি চেন আমরা দেখি, তার মধ্যে দুটো ভারী শৃঙ্খল বা হেভি চেন বলি, যা হচ্ছে 400টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, আর দুটো হচ্ছে লাইট চেন, হালকা 200টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, মনে রাখতে হবে এটা। তো এরপর দেখি অ্যান্টিবডিকে ভাগ করি, অ্যান্টিবডিকে 5 ভাগে টোটাল ভাগ করা যায়। প্রথম হচ্ছে আইজিজি, খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আইজিএ, তারপরে আইজিএম, তারপরে আইজিডি, তারপরে আইজিই। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন পড়ছে, এখান থেকে কোশ্চেন পড়ছে। তো আইজিজি যখন দেখি না, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। আর সব থেকে ছোট, কিন্তু আকৃতিতে ছোট, আকৃতিতে ছোট কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। আর এই যে ছোট হওয়ার কারণে প্লাসেন্টা অতিক্রম করতে পারে, প্লাসেন্টা বা অমরা অতিক্রম করতে পারে। যখন মানে হচ্ছে যখন মাতৃগর্ভে কোনো হচ্ছে শিশু থাকে, তখন মায়ের পেট থেকে শিশুর দেহে যে একটা নালী থাকে, সেটা তো প্লাসেন্টা বলছি। তার মানে মাতৃদেহ থেকে এই অ্যান্টিবডি মাতৃদেহে তৈরি হয়, এই অ্যান্টিবডি এরকম প্লাসেন্টার মাধ্যমে, এরকম হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে, এটা যদি মাতার শরীর হয়, এটা যদি হচ্ছে ভ্রূণের শরীর হয়, তার মানে হচ্ছে এটা ছোট হওয়ার কারণে মাতার শরীর থেকে এরকম করে করে এই অ্যান্টিবডি ভ্রূণের শরীরে যাবে এবং ভ্রূণকে রক্ষা করবে। যাই হোক, পরে পরীক্ষায় কোন অ্যান্টিবডি প্লাসেন্টা অতিক্রম করতে পারে, এটা পরীক্ষায় পড়ে। সব থেকে ছোট অ্যান্টিবডির নাম কি, এটা পরীক্ষায় পড়ে। আর সব থেকে কোন প্রকার অ্যান্টিবডি সব থেকে বেশি পাওয়া যায়, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে, মনে রাখতে হবে। তো নেক্সট যাই, আইজিএ তে চলে যায়। আইজিএ এরকম দেখি আমরা, অশ্রু, চোখের জলে পাওয়া যায়, ঘামে পাওয়া যায়, আর লালারসে পাওয়া যায়। তার মানে আজকে ক্ষরণকারী অ্যান্টিবডিও বলা হয়, এটা মনে রাখতে হবে একটু। কারণ হচ্ছে অশ্রু দেখো ক্ষরিত পদার্থ, ঘাম দেখো ক্ষরিত পদার্থ, লালারস ক্ষরিত পদার্থ, এটা হচ্ছে পাওয়া যাচ্ছে, ওই কারণে ক্ষরণকারী অ্যান্টিবডি একে বলা হয় আইজিএ কে। আর কোলোস্ট্রামে পাওয়া যায়, প্রথম মাতৃদুগ্ধ হালকা হলুদ রঙের কোলোস্ট্রামে এই অ্যান্টিবডি পাওয়া যায়। আইজিএম দেখি, আইজিএম সব থেকে বড় অ্যান্টিবডি, ওই কারণে একে পেন্টামার বলা হয়। 5টি এখানে আছে, 1 2 3 4 5টি অ্যান্টিবডি যুক্ত হয়ে তৈরি হয়, একে পেন্টামার বলছি। এটি 2টি অ্যান্টিবডি দ্বারা, এরকম 2টি আছে ওয়াই আকৃতির, ওই কারণে একে হচ্ছে ডাইমারও আমরা বলি, একে ডাইমার বলি, একে পেন্টামার বলি। এই মিডিলে যেটা আছে না, এই যে মিডিলে যেটা দেখাচ্ছি, ওটা হচ্ছে জয়েনিং চেন। পরীক্ষায় পড়ে কোন কোন অ্যান্টিবডি, টোটাল তো 5টি অ্যান্টিবডি আছে, তো তো পরীক্ষায় পড়ে কোন কোন অ্যান্টিবডিতে জয়েনিং চেন পাওয়া যায়, আমরা মনে রাখবো। এটা একটা আইজিএ তে জয়েনিং চেন থাকে, আর একটা হচ্ছে আইজিএম এ হচ্ছে জয়েনিং চেন থাকছে। মনে রাখতে হবে আইজিডি নর্মাল পাওয়া যায়, আর আইজিই ইম্পর্টেন্ট, সব থেকে কম পাওয়া যায়, অ্যালার্জি বিক্রিয়ার সাথে আহ, জড়িত। এটা মনে রাখতে হবে, আমাদের বডিতে যে অ্যালার্জি গুলো সৃষ্টি হয়, সেই অ্যালার্জি তৈরির জন্য আইজি অ্যান্টিবডি খুবই গুরুত্বপূর্ণ। তো এইটুকুই। তো সব থেকে বেশি পাওয়া যায়, সব থেকে ছোট, প্লাসেন্টা অতিক্রম করতে পারে। আইজিএ কখনো ডাইমার হতে পারে, কখনো মনোমারও হতে পারে। অশ্রু ঘাম লালাতে পাওয়া যায়, কোলোস্ট্রামে পাওয়া যায়, এটা বৃহত্তম অ্যান্টিবডি পেন্টামার হিসেবে থাকে। আর বি কোষের এরকম উপরে থাকে, এটা যদি বি কোষ হয়, তো বি কোষের উপরে এরকম হচ্ছে ছোট্ট করে হচ্ছে এরকম অ্যান্টিবডি থাকে। তো
তো এটা মনে রাখতে হবে, বি কোষের উপরে এটা হচ্ছে আইজিএম থাকতে পারে, এটা মনে রাখতে হবে। নেক্সট পরের স্লাইডে চলে যাচ্ছি। তো অনাক্রমতা বলতে ওই যে যেটা বললাম, অ্যান্টিজেন দেহে প্রবেশ করবে, তারপরে অ্যান্টিবডি তৈরি হবে, এটাকে ইমিউনিটি বলছি। তো অনাক্রমতাকে দুই ভাগে ভাগ করা যায়, দেখো তো। প্রথম হচ্ছে জন্মগত, লিখেছি, এটাকে সহজাত বলছে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে অর্জিত বা অ্যাকুয়ার্ড ইমিউনিটি। তো সহজাত বলতে আমরা জন্মের সাথে সাথেই, মানে জন্মের সাথে সাথেই যেগুলো আমাদের বডিতে অটোমেটিক থাকে, ন্যাচারালি থাকে, যেমন হচ্ছে অশ্রু জন্মের সাথে সাথেই পাওয়া যায়, লালারস এটা তো জন্মের সাথে সাথে পাওয়া যায়, পাকস্থলী এটা হচ্ছে জন্মের সাথে সাথে পাওয়া যায়। ওই কারণে এরাও জীবাণু ধ্বংস করে, এরা এমন না তো জীবাণু ধ্বংস করছে না, এরাও জীবাণু ধ্বংস করে, তবে জন্মের সাথে সাথে এগুলো বডিতে আমাদের থাকে, ওই কারণে সহজাত। আর অর্জিতর দিকে যদি যায় না, অর্জিত দুটো আছে, একটা হচ্ছে সক্রিয় আর নিষ্ক্রিয়। মনে রাখবো খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, শোনো। তো সক্রিয় অনাক্রমতা আর নিষ্ক্রিয় অনাক্রমতাকে পার্থক্য করতে গেলে তোমাকে মনে রাখতে হবে, সক্রিয় অনাক্রমতাতে আমরা হচ্ছে জীবাণু বা অ্যান্টিজেন প্রবেশ করাই, এখানে জীবাণু প্রবেশ করানো হয়। কেন প্রবেশ করানো হয়? জীবাণুগুলো কিরকম, অর্ধমৃত হতে পারে, মৃত হতে পারে, এরকম হচ্ছে তাপ প্রয়োগে হিট কিল জীবাণু হতে পারে, এরকম হচ্ছে জীবাণু প্রবেশ করা হয়। সক্রিয় অনাক্রমতাতে বডিতে জীবাণু প্রবেশ করানো হয় কেন? তার কারণ হচ্ছে যাতে আমাদের বডির নিজস্ব অ্যান্টিবডি যাতে সক্রিয় হয়ে যায়। ওই কারণে যেমন প্রকৃতি থেকে যদি জীবাণু যদি বডিতে প্রবেশ করে কিনা, তাহলে প্রাকৃতিক সক্রিয় হয়ে যায়। আর যদি জীবাণু প্রকৃতি থেকে যদি প্রবেশ না করে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ল্যাবরেটরিতে হচ্ছে কৃত্রিম ভাবে আমরা জীবাণুকে তৈরি করি, তারপরে বডিতে প্রবেশ করানো হয়। ওই কারণে যেমন হচ্ছে আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে অ্যান্টিভেনাম, এটা তো একটু উল্টো লেখা হয়েছে, তো অ্যান্টিভেনাম এখানে হবে না, অ্যান্টিভেনাম হচ্ছে এই যে, যেমন এখানে কি হবে, এখানে হচ্ছে ভ্যাকসিন হবে। সমস্ত প্রকার ভ্যাকসিন হচ্ছে কৃত্রিম সক্রিয় হবে, এটা হচ্ছে ভ্যাকসিন হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভ্যাকসিন হবে, মনে রাখতে হবে। এএনএম জিএনএম এখান থেকে কোশ্চেন পড়ছে, এখান থেকে কোশ্চেন পড়ছে, মনে রাখবো আমরা। সক্রিয় অনাক্রমতাতে জীবাণুকে দেহে প্রবেশ করানো হয়, হয় মৃত জীবাণু কিংবা অর্ধমৃত জীবাণু। আর নিষ্ক্রিয় অনাক্রমতাতে জীবাণু না, নিষ্ক্রিয় অনাক্রমতাতে সরাসরি অ্যান্টিবডি প্রবেশ করানো হয়, সরাসরি অ্যান্টিবডি প্রবেশ করানো হয়, এইটুকু মনে রাখতে হবে। মানে প্রকৃতি থেকে জীবাণু যদি প্রবেশ করে প্রাকৃতিক সক্রিয়, আর ল্যাবরেটরিতে যদি জীবাণু আমরা প্রবেশ করি, কারণ ভ্যাকসিনে তো সব জীবাণুই থাকছে, তার মানে ভ্যাকসিন আমরা তৈরি করি, জীবাণু ওখানে ভিতরে প্রবেশ করে, তারপরে বডিতে প্রবেশ করায়, এটা হচ্ছে কৃত্রিম সক্রিয়। আর নিষ্ক্রিয়তে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়। দেখো, প্রাকৃতিক নিষ্ক্রিয় এমন মনে করো যে প্রকৃতি অ্যান্টিবডি তৈরি কি করে, হ্যাঁ করে, যেমন হচ্ছে আমরা মাতৃদুগ্ধে পাই, ওখানে অ্যান্টিবডি পাওয়া যায়, ওই কারণে প্রকৃতি তৈরি করছে মাতৃদুগ্ধ, এই কারণে প্রাকৃতিক নিষ্ক্রিয়। আর প্রকৃতি যদি অ্যান্টিবডি যদি তৈরি না করে, যেমন হচ্ছে অ্যান্টিভেনম, সাপ কামড়ালে আমরা অ্যান্টিভেনম ইনজেকশন নিই, ওটা ল্যাবরেটরিতে বানানো হয়, ওই কারণে এইটা ল্যাবরেটরিতে অ্যান্টিবডি বানানোর পর তারপরে বডিতে নেই, ওই কারণে এটা কৃত্রিম নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মনে রাখতে হবে, নিষ্ক্রিয় মানে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়। পরের স্লাইডের দিকে যাচ্ছি আমরা। তো টিকা বা ভ্যাকসিনেশন আমরা জানি, টিকা বলতে হচ্ছে দেখো, নিষ্ক্রিয় বা দুর্বল জীবাণু শরীরে প্রবেশ করিয়ে নির্দিষ্ট অনাক্রমতা গড়ে তোলা হয়, তার মানে হচ্ছে জীবাণুকে প্রবেশ করানো হয় মেনলি ভ্যাকসিনের মাধ্যমে। তো ভ্যাকসিন ও ভ্যাকসিনেশন, মানে ভ্যাকসিন বলতে টিকা। মনে করো, কোনো জীবাণুকে হচ্ছে, জীবাণু নিলাম আমরা, হচ্ছে পোলিও নিতে পারি। তো পোলিও ভাইরাস, এটা হচ্ছে পোলিও ভাইরাস আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পোলিও ভাইরাস। তো পোলিও ভাইরাসকে অর্ধমৃত করে বা যে কোনো ভাবে রূপান্তরিত করে আমরা এটাকে আমরা ভ্যাকসিন বলছি। এই যে এই তরলকেই আমরা ভ্যাকসিন বলি, কিন্তু এটা তরলকে ভ্যাকসিন বলি, এটা কিন্তু ভ্যাকসিন না, এটা ভ্যাকসিন না। ভ্যাকসিন হচ্ছে এই তরলকে আমরা হচ্ছে ভ্যাকসিন বলি। তো এটাই হচ্ছে টিকা, বাংলায় যেটা লেখা আছে টিকা, তার মানে হচ্ছে জীবাণু বা অর্ধমৃত জীবাণুকে মডিফাইড করে আমরা একটা তরলে রূপ দিই, এই তরলটাকে আমরা কিন্তু ভ্যাকসিন বলি, মনে রাখতে হবে, এটা কিন্তু ভ্যাকসিন না। তো আর ভ্যাকসিনেশনটা কি?
যখন আমরা এই এই যে ভ্যাকসিন যে রেডি করলাম, এই রেডি করার পর আমরা এই পদার্থকে যদি অসংখ্য মানুষের দেহে যদি প্রয়োগ করি, তাহলে এটাকে বলছি ভ্যাকসিনেশন আমরা বলি। তো এই যে কিছু দেওয়া আছে, ব্যাখ্যা কথার অর্থ গরু থেকে ভ্যারিওলেশন, এরকম ভ্যাকসিনেশন এসেছে। যাই হোক, এডওয়ার্ড জেনার প্রথম ভ্যাকসিন তৈরি করে, ওই কারণে এডওয়ার্ড জেনারকে আমরা হচ্ছে ভ্যাকসিনেশনের জনক বলি। তো এটা মনে রাখতে হবে তোমাদের, এটা পরীক্ষায় পড়ে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে তোমরা মনে রাখার জন্য তোমরা পড়তে পারো, তবে এটা মনে রাখতে হবে এডওয়ার্ড জেনারকে আমরা ভ্যাকসিনেশনের জনক বলি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো পরের স্লাইড দেখি, টিকা বা ভ্যাকসিন কম্পারিজন ম্যাট্রিক্স, মানে টিকার ধরনটা কিরকম। যেমন হচ্ছে লাইভ, লাইভ বলতে কি বলছে দেখো, দুর্বল কিন্তু জীবিত জীবাণু, মানে দুর্বল করা হয়, জীবিত থাকবে এমন ভাবে হচ্ছে আর মানে একে ট্রিট করা হয় কিনা, দুর্বল কিন্তু জীবাণু মানে হচ্ছে দুর্বল কিন্তু জীবিত থাকবে, মরবে না কিন্তু হচ্ছে দুর্বল হয়ে থাকবে, এইটুকু মনে রাখতে হবে। বিসিজি এটা মনে রাখতে হবে। আর পোলিও, আরেকটা পরীক্ষায় পড়ে যে কোন প্রকার ভ্যাকসিনকে আমরা হচ্ছে মুখ দিয়ে গ্রহণ করি, এটা পরীক্ষায় পড়ে, মনে রাখতে হবে যে পোলিও এমন একটা ভ্যাকসিন না যেটা হচ্ছে মুখ দিয়ে গ্রহণ করা হয়। মৃত ভ্যাকসিনের উদাহরণ হচ্ছে টাইফয়েড, হেপাটাইটিস বি, রাবিস ভাইরাস হতে পারে। টক্সয়েড ভ্যাকসিন ইম্পর্টেন্ট আছে, টক্সয়েড মনে রাখতে হবে, টক্সয়েড মনে রাখতে হবে। যেমন হচ্ছে টিটেনাস আর ডিপথেরিয়া, এটা পড়েছে পরীক্ষায় তোমাদের, এটা পড়েছে, যেগুলোতে স্টার মার্ক দিচ্ছি ওটা হচ্ছে খেয়াল রাখবো ভালো করে, এটা পরীক্ষায় পড়েছে। যৌথ কম্বিনেশন, এটা এখনো পর্যন্ত তো পড়েনি, তবে হচ্ছে পড়েও যেতে পারে, কোনো বিশ্বাস নেই। তো মনে রাখবো যে টক্সয়েড ভ্যাকসিন দুটো আছে, একটা টিটেনাস টক্সয়েড আর একটা হচ্ছে ডিপথেরিয়া টক্সয়েড। আর এখানে মনে রাখবো পোলিও মুখের মাধ্যমে নেওয়া হয়, এটা হচ্ছে মনে রাখতে হবে। নেক্সট স্লাইডের দিকে চলে যায়, এখানে রোগের দিকে আছে, রোগ আছে যেমন হচ্ছে ডিজিজ আছে, এবং হচ্ছে ডিজিজ কজিং অর্গানিজম মানে প্যাথোজেন, যারা রোগ সৃষ্টি করে তাদেরকে হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণুদের আমরা হচ্ছে প্যাথোজেন বলি, এটা মনে রাখতে হবে। এখানে ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়ার নাম দেওয়া আছে, মানে হচ্ছে এই যে যতগুলো দেওয়া আছে না, এগুলো সব ব্যাকটেরিয়া কিংবা প্রোটোজোয়া হয়। পরীক্ষায় কিরকম পড়ছে এটার নাম শুধুমাত্র মনে রাখবো। কি মনে রাখতে হবে, এটা তো মুখস্থের জিনিস খানিকটা, এখানে মনে রাখবো যে টিটেনাস রোগ যে ঘটে, জীবাণুর নাম ক্লস্ট্রিডিয়াম টিটেনি, মনে রাখতে হবে। ডায়রিয়া যে ঘটে সেটা সাইচেল্লে বা ইশ্চেরিচিয়া কোলাই হতে পারে। আর ম্যালেরিয়া আমরা জানি প্লাজমোডিয়াম দ্বারা হয়। আর ডিপথেরিয়া কর্নিব্যাকটেরিয়াম দ্বারা হয়। আর নিউমোনিয়া স্ট্রেপ্টোকোক্কাস নিউমোনিয়া দ্বারা হয়। আর যক্ষা বা টিবি, এটা উপসর্গ আমরা জানি যে কফের সাথে বা থুতুর সাথে হচ্ছে রক্ত বেরিয়ে আসে, এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস দ্বারা হয়, এটা মনে রাখতে হবে। কফের সাথে থুতু, এটা হচ্ছে মনে রাখতে হবে। তো এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ডিজিজের নাম দেওয়া আছে, মানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ না, কিন্তু ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া ঘটিত রোগ। আর প্রোটোজোয়াকে মার্ক করে দিই, এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। আরেকবার বলে দিই, ম্যালেরিয়া যেটা আছে ওটা প্রোটোজোয়া ঘটিত রোগ, আর বাকিগুলো এই যে টিটেনাস, ডায়রিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া, যক্ষা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হচ্ছে মনে রাখতে হবে। তো পরবর্তী স্লাইড, এই যে হচ্ছে এখানে ভাইরাস গঠিত রোগ আছে, এটা ভাইরাস গঠিত রোগ আছে, আমাদের জন্য এর স্লাইডটা রেডি করা আছে। তো এখানে যতগুলো আছে না সবগুলো হচ্ছে ভাইরাস, তোমাদের শুধুমাত্র মনে রাখতে হবে ডেঙ্গুর ভাইরাসের নাম হচ্ছে ডেঙ্গু ভাইরাস, এরকম হচ্ছে নাম। কার দ্বারা হয়? এডিস মশা দ্বারা হয়। হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ভাইরাস বা এইচ বি ভি নামে পরিচিত। হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ ভাইরাস, এটা মনে থাকবে, হেপাটাইটিস এ ভাইরাস এইচ এ, এরকম হচ্ছে এইচ এ ভি নাম। আর এইডস ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো আমি যেটা বলতে চাইছি, তোমাকে এটা মনে রাখতে হবে তোমাদের যে কোনগুলো ভাইরাস। এখানে যেমন হচ্ছে এই চারটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, আগের স্লাইডে মনে রাখতে হবে
যে এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা ব্যাকটেরিয়া 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 ব্যাকটেরিয়া, শুধুমাত্র ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। আরেকবার হচ্ছে এটা তোমরা হচ্ছে এই ভিডিওটা তোমরা হচ্ছে পজ করে বা হচ্ছে ধীরে সুস্থে তোমরা হচ্ছে দেখতে থাকবে, তোমাদের উপকার হবে। তো যাই হোক, সবাইকে গুড নাইট, থ্যাংক ইউ।